হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই মিলে অনেক অনেক ভালো আছো। তো রাইট ফর্ম অফ ভার্ব এটা নিয়ে ছেলেপেয়েরা জ্বালাপালা শুরু করে দেয় যে এটা নাকি একটা কঠিন সাবজেক্ট, কিন্তু আজকে রাইট ফর্ম অফ ভার্বের একেবারে গোষ্ঠী উদ্ধার করে ফেলবো যদি তোমরা আমার সাথে কিছুক্ষণ থাকো। তো রাইট ফর্ম ভার্ব এসএসসি এইচএসসি ক্লাস 6-7 থেকে সবার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম। এটাকে আজকে আমরা সহজ করে দেবো ইনশাল্লাহ। তো রাইট ফর্ম ভার্ব শেখার জন্য শুরুতে তো বেসিক গ্রামার তো জানা লাগেই, টেন্স সেন্টেন্স রিডিং পড়া তো লাগেই, তারপরেও কিছু রুল খুব জরুরি। তোমাদের বইতে দেখবা অনেকগুলো রুল থাকে রাইট ফর্ম ভার্বের জন্য, এবং সব রুল তোমাদের মুখস্থ করতে হয়, নোট করতে হয়। আমি শুধুমাত্র কয়েকটা রুল তোমাদের জন্য সিলেক্ট করেছি। এই রুলগুলো আলোচনা করার মাধ্যমে এবং বোর্ড কোশ্চেন বা যে কোনো কোশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এটা সলভ করব। তোমরা কল্পনাই করতে পারবো না যে রাইট ফর্ম ভার্ব এত সহজ। তো আমরা আলোচনায় চলে যাই বেশি সময় না কাটিয়ে। দেখো, এই দেখো রাইট ফর্ম অফ ভার্ব। এখানে আমি কিছু কথা লিখছি, এটা পরে শোনাই তোমাদের। রাইট ফর্ম ভার্ব এসএসসি পরীক্ষার জন্য এবং ইংলিশ সেকেন্ড পেপার এর একটি গুরুত্বপূর্ণ টপিক, এবং অনেকে এটাকে কঠিন মনে করলো। এটা আসলে কঠিন না, যে কথাগুলো আমি আগে বলে ফেলেছি। এবং রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে একটা ট্যাক্স এর 10টি শূন্যস্থান থাকে। বর্তমানে 9-10-এ কিন্তু 10টি শূন্যস্থানে 10 নাম্বার দেওয়া থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম। হ্যাঁ, শূন্যস্থানের সঠিক ভার্ব এনে টেন্স ভার্ব এর রুল অনুসারে এটাকে সঠিক করতে হয়। এক্ষেত্রে টেন্স ভয়েস এর গঠন জানা আবশ্যক এবং কিছু গুরুত্বপূর্ণ রুলস দেখতে হবে। তো চলো আমরা তাই রুলসগুলো আমরা যেখান থেকে পড়াবো, এই একটা সিট আছে, এই সিটে আমি রুলগুলো জমা করে রেখেছি। তোমাদের কারো দরকার হলে তোমরা নিতে পারবে, সমস্যা নাই। এই হলো আমাদের প্রথম রুলটা। আশা করি মনোযোগ সহকারে সাথে থাকবে। আমি যদি এক ক্লাসের মধ্যে এটাকে শেষ করতে নাও পারি, কয়েকটা খণ্ড আকারে দিব। সবগুলা ক্লাস যদি দেখো এবং প্রত্যেকটা রুল যদি আমার কাছে বুঝে নাও এবং প্র্যাকটিস পর্যন্ত থাকো, অবশ্যই অবশ্যই তোমার রাইট ফর্ম ভার্বে আর কোনো সমস্যা থাকবে না, এটা আমি বলে দিলাম। শুধু ধৈর্য ধরে থাকতে হবে, এটাই হলো কষ্ট, আর কিছু না। ওকে, রুল 1-এ যা আছে দেখো। রুল 1-এ আছে প্রদত্ত টেক্সট এর ঘটনা প্রবাহ যদি বর্তমান কোনো ঘটনা, স্বাভাবিক সত্য বা সাধারণ কোনো বিষয়কে বর্ণনা করা হয়ে থাকে। বুঝতে কি পারছো? আমি আরেকবার ক্লিয়ার করে বলছি, যে টেক্সটটা তোমাদের দেওয়া থাকবে বইতে, প্রশ্নপত্রে যে একটা প্রাগারার মতো দেওয়া থাকে শূন্যস্থান সংবলিত, সেই টেক্সটটার ঘটনা প্রবাহ যদি কোনো মতে বুঝে যাও যেটা স্বাভাবিক সত্য কোনো ঘটনা, সাধারণ কোনো বিষয়কে নিয়ে বর্ণনা করা হয়ে থাকে, অতএব টেক্সটটি যদি প্রেজেন্ট টেন্সের হয়, এটা হলো সার কথা। যদি টেক্সটটাকে তুমি অনুভব করতে পারো যে টেক্সটটা সাধারণ কোনো বিষয়কে নিয়ে বর্ণনা করা হয়েছে, সাধারণ কিছু নিয়ে, ট্রি প্লান্টেশন, ট্রাফিক জ্যাম, এইসব বিষয়গুলো আছে না, স্বাভাবিক বিষয়, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সের হয়। আর প্রেজেন্ট টেন্সে যখন তুমি বুঝেই যাবে এটা প্রেজেন্ট টেন্সের, তখন সাধারণত প্রায় সব ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম বুঝো তো? আমি সহজ একটা ভার্ব দিয়ে দেখাচ্ছি, গো, ওয়েন, গন। সাধারণত বেসিক গ্রামার যদি 6-7 থেকে পড়ে থাকো, এই ভার্বের 3টা ফর্ম কিন্তু অবশ্যই পড়ছো, না পড়ে কোনো উপায় নেই। এই হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে বেস ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো এই প্রেজেন্ট টেন্সের কাহিনীর মধ্যে প্রায় প্রত্যেকটা ভার্ব কি হবে? প্রায় প্রত্যেকটা ভার্ব হন হবে, মানে গো অ্যান্ড গান না হয়ে গো হবে, ইট, অ্যাট, ইটেন, এই দুইটা না হয়ে ইট হবে, মানে প্রেজেন্ট ফর্ম হবে। এটা আমি বুঝাতে চাইছি। তারপর এই প্রথম রুলটা আমার বোঝানো হলো যে সাধারণত প্রায় সব ভার্বেরই কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। কখন? এই শর্তে পড়লে। এখানে শর্তটা কি দেখো, রুল 1-এ ঘটনা প্রবাহ প্রেজেন্ট টেন্সের হতে হবে, স্বাভাবিক কোনো বিষয় হতে হবে, তাহলেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কিন্তু ব্যতিক্রমগুলো দিয়ে তাকাও। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমি রুল বর্ণনা করার পর উদাহরণও আছে, অবশ্যই না বুঝলে উদাহরণে গেলে অবশ্যই বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে কি হবে? এস অথবা ইএস যোগ হয়। এস কোথায় যোগ হয়, ইএস কোথায় যোগ হয়, এটা তোমরা অবশ্যই পেয়েছো। তারপর তৃতীয় শর্তে তো আছে অর্থকে নেগেটিভ করতে হলে। দেখো, কিছু কিছু শূন্যস্থানের অর্থ নেগেটিভ করতে হতেই পারে। কাহিনীটা এমন একটা কাহিনীর তোমাকে টেক্সটে দেওয়া হয়েছে যেখানে বাক্যটা অ্যাফার্মেটিভ করলে তোমার কাহিনীর সত্যতা থাকে না, কাহিনীর কোনো সত্যতা থাকে না। তখন দেখা যায় ওই বাক্যটাকে নেগেটিভ করলে ভালো লাগতেছে কাহিনী, তখন তোমাকে নেগেটিভ করতে হবে। তখন প্রেজেন্ট টেন্সের কাহিনীর মধ্যে তুমি নেগেটিভটা কিভাবে করবে? ডু নট, ডাজ নট দিয়ে তারপর ভার্ব অন দিতে হবে। ডু নট, ডাজ নট দিয়ে
ডাজ নট হলো থার্ড পারসন সিঙ্গুলারের বেলায়, ডাজ নট হলো থার্ড পারসন সিঙ্গুলারের বেলায়, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার কি, এইগুলো বেসিকে তোমরা পড়ছো, হি, সি, রহিম, করিম, যেগুলো গণা যায় না, যে সাবজেক্টগুলা, হ্যাঁ, গণা যায় না, বা একলা একজন বোঝায় থার্ড পারসন, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যা আছে সবই তো থার্ড পারসন। এই থার্ড পারসনের মধ্যে যদি একলা হয়, একজন হয়, একটা ব্যক্তিকে বোঝায়, একজন ব্যক্তিকে বোঝায়, একটা জিনিসকে বোঝায়, তাকে থার্ড পারসন সিঙ্গুলার বলা হয়। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে হয় ডাজ নট, অন্য সব বেলায় ডু নট। তারপরে ভার্ব ওয়ান। পরবর্তী শর্তটা দেখো, দেখো এটা কিন্তু আমি বুঝাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি কি শর্ত মানতে হবে। যদি ঘটনা প্রবাহ, টেক্সটের ঘটনা প্রবাহ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, তাহলে কি কি শর্ত তোমাকে মানতে হবে। এই কয়টা আছে দেখো, এই 8টা শর্ত, 7টা শর্ত তোমাকে মানলেই যথেষ্ট। এমনকি যদি কোনো পরীক্ষায় প্রেজেন্ট ফর্মের ঘটনা প্রবাহ দিয়ে দেয় বা টেক্সটটা প্রেজেন্টেশন দিয়ে দেয়, এই 7টার মধ্যেই তোমাকে পুরো টেক্সট ক্লিয়ার করা যাবে, 10-এ 10 পাওয়া যাবে যদি ভাগ্য ভালো থাকে। তাহলে এই 7টার মধ্যেই সমাধান করা সম্ভব। আবার এরকম ভাবে, এটা যেমন প্রেজেন্ট টেন্সের পাস্ট টেন্সেরও এরকম একটা আছে। এটাই হলো মূল রাইট ফর্ম ভার্বের মূল 2টা রুল। হ্যাঁ, তো আমি এখন যাব 4 নম্বরে। আশা করি 3 বুঝতে পারছো। অর্থকে নেগেটিভ করতে হলে, নেগেটিভ যদি করতে হয় কোনো একটা বাক্যকে নেগেটিভ করলে ভালো লাগে, তখন কি দিতে হবে, ডু নট অথবা ডাজ নট, তারপরে ভার্ব ওয়ান, ডাজ নট থার্ড পারসন সিঙ্গুলার বেলায় বলে রাখছি। এবার বাক্যের অর্থ প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো হলে, দেখো প্রেজেন্ট টেন্সের কাহিনী তোমাকে দিছে, মনে করো টেক্সটটা প্রেজেন্ট টেন্সেরই, কিন্তু কোনো একটা বাক্য মিলাইতে গেলে বা অর্থ মিলাইতে গেলে, অর্থবোধক করতে হলে তোমাকে তেসি, তেসে এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াসের উচ্চারণ আনতে হয়, তা না হলে ভালো লাগতেছে না। যেমন ট্রাফিক জ্যাম নিয়েই শুনো, যদি একটা ট্যাক্স আসে, ট্রাফিক জ্যাম একটা বড় সমস্যা, তারপরে এটা আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে, এরকম পড়তেছি, শেষমেশ দেখলাম যে সরকার চেষ্টা করে এটা দূর করার জন্য, কথাটা কিন্তু ভালো লাগতেছে না। যদি আমি বলি সরকার চেষ্টা করতেছে এটাকে দূর করার জন্য, তাহলে কিন্তু একটু ভালো লাগতেছে। অর্থাৎ কাহিনীর মধ্যে, প্রেজেন্টেশনের কাহিনীর মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের উচ্চারণ আসতে পারে, কন্টিনিউয়াস করলে ভালো লাগে। তখন কি করবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের অর্থ বা উচ্চারণ আসে, তখন তুমি এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইন যোগ দিবে। অনেক সময় দেখা যায় এম ইজ আর তোমাকে দিয়াও দিতে পারে শূন্যস্থানের আগে। এম ইজ আর যদি দিয়ে দেয় তাহলে সমস্যা নাই, তুমি শুধু এম ইজ আর দেখে ভার্বের সাথে আইএনজি করে দিবা। আর যদি না দেওয়া থাকে, দুটোটাই তোমাকে করতে হবে। এম ইজ আর যে কোনো একটা দিবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল বেলা আর, আই এর বেলা এম, তারপর ভার্ব প্লাস আইএনজি। দেন আমি বুঝাতে যাব 5 নং। আশা করি 1, 2, 3, 4 নং শর্ত সব বুঝতে পারছো, ঠিক আছে? না বুঝলে আবার একটু পিছিয়ে এসে ভিডিওটা টেনে টেনে দেখতে পারো। সব কথাই বলেছি, যা বলা লাগে কোনো কিছু বাকি রাখিনি, সব কথা বলেছি। শূন্যস্থানে বি ভার্ব থাকলে, দেখো শূন্যস্থানে কিন্তু অনেক সময় বি ভার্ব থাকে, বা বক্সের মধ্যে একটা বি দেওয়া থাকে, এভাবে বক্স, উপরে যে বক্স থাকে শূন্যস্থানের বক্সে বি দেওয়া থাকে। এই বি থাকা মানে কিন্তু বি বসানো নয়, এই বি থেকে তোমাকে কি আনতে হয়, এম ইজ আর, ঠিক আছে? বি ভার্ব যদি কোথায় লাগে। আর যদি দেখো তোমরা অর্থ মেলানোর সময় যদি তোমরা দেখো যে অর্থ মিলাইতে গিয়া শূন্যস্থানের মধ্যে কিছুই লাগতেছে না, কোনো ভার্ব না দিলেই বাক্য অর্থ মিলে যায়, এই ক্ষেত্রে তুমি মনে করবা যে তোমার ওখানে এম ইজ আর এরকম লাগতে পারে, লাগবে, ঠিক আছে? তাই বি ভার্বের ক্ষেত্রে তুমি কি আনবে, এম ইজ অথবা আর। এবার যাও শর্ত 6, টু হ্যাভ। মাঝে মাঝে হ্যাভ ভার্ব বসাইতে হইতে পারে। হ্যাভ ভার্ব যদি লাগে, কারো কিছু আছে বুঝায়, কারো কিছু আছে, কারো কিছু বর্তমানে আছে বা এরকম বোঝানো হয়, তাহলে লাগে হ্যাভ অথবা হ্যাজ। হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার বেলায়, ইজ যেমন থার্ড পারসন সিঙ্গুলার বেলায়, হ্যাজ যেমন থার্ড পারসন সিঙ্গুলার বেলায়, ডাস তেমনি থার্ড পারসন সিঙ্গুলার বেলায়, এস বা ইয়েস থার্ড পারসন সিঙ্গুলার বেলায়। এটা কিন্তু রাইট ফর্ম ভার্বের একটা গ্রেট ফ্যাক্ট। আবার বলছি, রাইট ফর্ম ভার্বের বেলায় প্রেজেন্ট টেন্সের কাহিনী যদি তোমাকে দেয়, তাহলে এটা কিন্তু একটা গ্রেট ফ্যাক্ট। কোনটা, এস বা ইয়েস বসানো, ডু নট অথবা ডাজ নটের ক্ষেত্রে ডাজ নট বসানো, এম ইজ আর এর ক্ষেত্রে ইজ বসানো, তারপরে হ্যাভ অথবা হ্যাজ লাগলে হ্যাজ বসানো। সবচেয়ে বেশি এটা, এটা সবাই জানে কিন্তু পরীক্ষা হলে মন থাকে না, একটু খেয়াল করতে হবে। 2 নম্বরটা আমি একটু আবার বুঝিয়ে দিই। 2 নম্বরটা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা এস যোগ করতে। সাবজেক্ট যদি একটু পরে উদাহরণ ফলো করলেই পাওয়া, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে কিভাবে ভার্বের সাথে এস বা এস হয়, একটু পরেই পাবা, বুঝিয়ে দেব। তারপর আমরা দেখি আরেকটা শর্ত আছে লাস্টের দিকে, 7 নং। মাঝে মাঝে বাক্যের অর্থ ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্সের কাহিনীর মধ্যেও 2-1টা বাক্য এমন পাইতে পারো যে ওটা ফিউচার টেন্সে করতে হবে বা
অর্থ মিলাইতে গেলে ফিউচার একটা ভাব আসে কথার মধ্যে, ঠিক আছে? তো ফিউচারের ভাব, যেমন আমি এটা করব, হবে, যাবে, এরকম আসলে তোমাকে সেই প্রেজেন্ট টেন্সের কাহিনী হওয়া সত্ত্বেও তোমাকে শ্যাল উইল প্লাস ভার্ব অন আনতে হতে পারে। এটা মাথায় রাখবা। প্রেজেন্ট টেন্সের কাহিনী সব ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এমন না। এই প্রেজেন্ট টেন্সের কাহিনীর মধ্যে এই 6টা শর্ত বা 7টা শর্ত তোমাকে মানতে হবে। আশা করি এই 6টা আমি বুঝাইতে পারছি, ঠিক আছে? এখন আমি চলে যাব উদাহরণে। এই রুলটা আমরা 1 নম্বর রুলটা শিখলাম। এই উদাহরণ দেখো, তোমাদের পরীক্ষায় যেভাবে আসে সেভাবে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি আমি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। উদাহরণগুলো ফলো করো। এখানে একটা বক্সের মধ্যে তোমাদের আসবে 10টা ভার্ব, ঠিক আছে? আমি এখানে 5টা রাখছি, গো, ইট, মুভ, কাম, লাইক। 5টা ভার্বের বেস ফ্রম, একেবারে মূল ভার্ব দেওয়া আছে একেবারে, ঠিক আছে? তো এখানে এই ভার্বগুলো আমি ঠিক করব, এখানে বসাই। দেখো, অর্থ মিলাইতে হবে। অর্থ মিলানো কিন্তু খুব জরুরি। বাক্যের অর্থ বোঝা এবং ওয়ার্ড, প্রচুর পরিমাণে ওয়ার্ড পড়া, তা গ্রামারের যে কোনো আইটেম সলভ করার জন্য খুবই জরুরি। তবে রুল জানা থাকলে অনেক সময় অর্থ ছাড়াও অনেক সলভ করা যায়, এটা স্বাভাবিক ব্যাপার। যারা দুর্বল আছে তাদের জন্য এটা রুলগুলা খুব উপকার করবে। তো তাকাও, সাবজেক্ট কি আছে? দ্য আর্থ, এটা হলো সাবজেক্ট। আর্থ, পৃথিবী। পৃথিবী কি যেন করে, তুমি শূন্যস্থানে কি বসবে জানো না, মনে করো শূন্যস্থানে কি বসবে তুমি জানো না, তবে যা বসবে তা উপরের বক্সের মধ্যেই আছে, এখান থেকে একটা নিতে হবে। তা তুমি মনে মনে যখন প্রশ্ন করবা যে পৃথিবী কি যেন করে অ্যারাউন্ড দ্য সান, সূর্যের অ্যারাউন্ডে মানে চারদিকে কি করে, কি করে? গো, যায়, নাকি ইট, নাকি মুভ, নাকি কাম, নাকি লাইক? তোমরা তো ভুল করে অনেক কিছু করে অনেকে অনেকে, কিন্তু একটু অর্থ যদি মিলাও, পৃথিবীটা সূর্যের চারদিকে, তাহলে অবশ্যই মুভটা আনতে খুব সহজ হয়ে যায়। মুভ করে, সূর্যের চারদিকে পৃথিবী কি করে? মুভ করে। তাহলে এখানে মুভ আনতে পারার অর্থ হলো তুমি অর্থ বুঝে সঠিক জায়গায় সঠিক ভার্বটা আনতে পারছো, কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের রুল প্রয়োগ করা হয় নাই পূর্ণভাবে। এখানে মুভ আনতে পারা মানে তুমি সঠিক জায়গায় সঠিক ভার্বটা আনতে পারছো, কিন্তু একটু আগে যে আমাদের রুল ছিল সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইস আনতে হয়, এই এসটা এখানে দিতে হবে। এইটাই হলো রাইট ফর্ম ভার্ব। প্রথমে যে ভার্ব আনলা এটা হলো তুমি অর্থ অনুসারে সঠিক স্থানে সঠিক ভার্বটা আনলা, কিন্তু রাইট ফর্ম ভার্ব মানে হলো সাবজেক্ট, টেন্স, এইগুলা বুঝে ভার্বটা ঠিকভাবে বসানো। এই যে এস দিলাম না, এটাই রাইট ফর্ম ভার্বের রুল। আর এটা প্রেজেন্ট টেন্সের কাহিনী। দেখো, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরেছিল, ঘুরবে, এরকম কোনো কথা হয়? ঘুরে মানে স্বাভাবিক সত্য কথা। প্রেজেন্ট টেন্সের কাহিনী, এই জন্য প্রেজেন্ট টেন্সের রুলে এখানে উদাহরণ 3টা দিয়েছি। এখন রুল অনুসারে এখানে এস বা এস লাগলো। কেন লাগলো বুঝতে পারছো? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তো ভার্বের সাথে এস বা এস। পরেরটাই যাই। হি ড্যাশ স্পাইসি ফুড। স্পাইসি ফুড তো সবাই মনে হয় চেনো, ঝাল খাবার। বিকজ, কারণ, ইট কজেস হিম স্টোমাস পেইন। স্টোমাস পেইন মানে কি? পেটের ব্যথা। স্টোমাক পেইন, স্টোমাক পেইন। ইট কজেস মানে এটা ঘটায়। অর্থ জরুরি। এখানকার কাহিনী যদি তুমি বুঝতে না পারো, তো এখানে কোন ভার্বটা লাগবে আনা যাবে? আনা কিন্তু যাবে না। এই জন্য এখানে কিন্তু সুন্দরভাবে পড়তে হবে। দেখো, সে কি যেন করে, যেহেতু রাইট ফর্ম ভার্বের শূন্যস্থান, একটা কাজেই তো এখানে বসবে নাকি? কোন কাজটা হবে, কি করে সে জানি না, সুতরাং এখানে মনে মনে প্রশ্ন রাখবা, হি ড্যাশ, সে ড্যাশ করে, কিছু একটা করে, স্পাইসি ফুড, ঝাল খাবার। এই স্পাইসি অর্থটা যদি না পারো, ফুড অর্থ যদি না পারো, তাহলে এখানে যা আসবে এই শূন্যস্থানে তা কিন্তু আনা যাবে না। আগে তোমাকে কি করতে হবে? অর্থ বুঝে সঠিক জায়গায় সঠিক ভার্বটা আনতে হবে। ইন্টারের ছাত্রছাত্রীর জন্য সুবিধা আছে, তাদের শূন্যস্থানের মধ্যেই ভার্বটা দিয়ে দেয়, শুধুমাত্র টেন্স অনুসারে রুল অনুসারে ঠিক করতে হয়। কিন্তু এসএসসিতে কিন্তু বক্স থেকে ওয়ার্ডটা আনতে হয়। তাহলে কি করতে হবে? বক্স থেকে আনতে হলে এই বাক্যটা পরে সঠিক জায়গায় সঠিক ভার্বটা কিন্তু আনতে হবে। এই জন্য স্পাইসি ফুড অর্থ কি, বিকজ অর্থ কি, এটা ঘটায়, এই স্টোমাক পেইন মানে হলো পেটের ব্যথা, এটি সব বুঝতে হবে, ঠিক আছে? তো সে কি করে, কি করে জানি না, জাল খাবার, জাল খাবার কি করে, খায়, আনলাম। তাহলে বোঝা গেল যে এখানে ইট হবে, তাই না? জাল খাবার তো খাইতেই পারে, তাহলে নিলাম ইট। সে খায় জাল খাবার কারণ এটা ঘটায় পেটের ব্যথা। পেটের ব্যথা ঘটাইলে সে কি জাল খাবার খায়? কিন্তু এখানে লাগবে ইটেই। কিন্তু পরে কাহিনীটা একটু পরে দেখি কি, যে কারণ এটা পেটের ব্যথা ঘটায়,
তাহলে নিশ্চয়ই সে খায় এরকম না, কথা না, সে খায় না। ওই যে একটা রুল পড়লাম না পূর্ববর্তী রুলের স্লাইডে, যে যদি কোনো বাক্যের অর্থ নেগেটিভ হয় বা বাক্যটাকে নেগেটিভ করতে হয়, তাহলে নেগেটিভ করতে হয় কি দিয়ে? ডু নট অথবা ডাজ নট দিয়ে। ডু নট অথবা ডাজ নট, তারপরে ভার্বটা দিতে হয়, ভার্ব অন দিতে হয়। তার মানে এখানে ইট আনলে আমার কি হয়ে যায়? এখানে সঠিক ভার্ব আনা হয়ে যায়। কিন্তু বাক্যের অর্থ, টেন্স, সেন্টেন্স এইগুলা ফলো করে রাইট ফর্ম ভার্ব করতে গেলে এখানে একটা ডু নট অথবা ডাজ নট দিতে হবে। আমি কি দিলাম দেখো তো? ডাজ নট। এর অর্থ কারণ হইলো ডু নট কেন দিলাম না? ওই যে বলছিলাম থার্ড পারসন সিঙ্গুলার হইলে ডু নট না হইয়া ডাজ নট হয়। হি কি থার্ড পারসন সিঙ্গুলার না? থার্ড পারসন সিঙ্গুলার গুলা মূলত হি, শি, ইট, এই যে পৃথিবী, দা আর্থ ছিল, এই আর্থ তো থার্ড পারসন সিঙ্গুলার। এমনকি আমি আর তুমি, এইগুলা বাদে পৃথিবীতে যা আছে সবই থার্ড পারসন। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, একা যদি হয়, একজন যদি হয়, তাকে ওটাকে থার্ড পারসন সিঙ্গুলার বলা হয়। যেই বস্তুগুলা গণা যায় না ওইটাও থার্ড পারসন সিঙ্গুলার হয়। ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার হইলে কি নিতে হবে? ডু নট ডাজ নটের ক্ষেত্রে ডাজ নট। আর এখানে ডাজ নট কেন আসলো? এখানে বাক্যের অর্থ ফলো করে আমরা যা দেখলাম যে এখানে সে খায় দিলে মিলে না, খায় না দিলেই মিলে, কারণ এটা পেটে ব্যথা ঘটায়। এজন্য সে জাল খাবার খায় না, খায় না, খায় না। তা অর্থটা নেগেটিভ হলো। ডু নট ডাজ নটের মধ্যে টানতে হবে, ডাজ নট আনলাম। কেন আনলাম তা অবশ্যই ক্লিয়ার করেছি, থার্ড পারসন সিঙ্গুলারের কারণে। এবার 3 নং উদাহরণ ফলো করো। দ্য উম্যান ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ। ক্যাপটিভ মানে হলো বন্দি। মহিলা, মহিলা না মহিলারা? দেখো তো, একজন মহিলা না বেশি মহিলা? যদি এখানে এ থাকতো তাহলে হয়তো একজন মহিলা। যেহেতু এ নাই, মূলত এখানে মহিলাগণ, মহিলারা এরকম বোঝানো হয়েছে। প্লুরাল, এটা সাবজেক্টটা কি? প্লুরাল। দ্য উম্যান এখানে মহিলারা বেশি বুঝাইছে। তো এখানে মহিলারা কি যেন করে জানি না, এখানে 5টা ভার্ব আছে, যে কোনো একটা আনলেই তো আর হবে না, পরিস্থিতি বুঝে তারপর আনতে হবে। মহিলারা কি যেন করে, নো লঙ্গার। নো লঙ্গার মানে আর বেশি দিন না, আর বেশি দিন না। ক্যাপটিভ মানে বন্দি। মহিলারা আর বেশি দিন বন্দি না। টু দেয়ার প্যারেন্টস হাউস, তাদের পিতামাতার বাড়িতে মহিলারা আর বেশি বন্দি না। একটা ব্যাপার কি খেয়াল করছো? আমি শূন্যস্থানের মধ্যে কিছুই দেই নেই, তারপরে কিন্তু বাক্যটা মিলে গেছে গেছে ভাব। দেখো আরেকবার মিলাই। দ্য উম্যান নো লঙ্গার, আর বেশি দিন না। নো লঙ্গার মানে কিন্তু বুঝতে হবে, নো লঙ্গার মানে হলো আর বেশি দিন না। তো মহিলারা আর বেশি দিন না বন্দি তাদের পিতামাতার বাড়িতে। কি লাগে? কিছুই তো লাগে না, ভার তো লাগেই না। এটাও কিন্তু একটা খোলাসা করছি রুলের স্লাইডে, যে রুলের স্লাইডটা কি আমি আবার যাব? এই দেখো, এই যে বলছিলাম 5 নম্বরের ক্ষেত্রে যে শূন্যস্থানে বি ভার্ব থাকলে, শূন্যস্থানে বি ভার্ব বসলে নাম্বার ও পার্সন অনুসারে এম ইজ আর বসে। আর একটু বাড়তি কথা আমি বলছিলাম, যদি কোনো শূন্যস্থান পূরণ করতে গিয়ে দেখো যে শূন্যস্থানে কোনো ভার্ব না দিলেই বাংলা অর্থ মিলিতে গেলে মিলে যায়, ভালোই লাগে, তাহলে সেখানে এম ইজ আর লাগবে। মনে রেখো, কোনো শূন্যস্থান মিলাইতে গেলে ভার্ব না দিলেই যদি বাংলার অর্থটা সুন্দর মিলে যায়, তাহলে মনে করবে সেখানে কি লাগবে? এম ইজ আর লাগবে। ঠিক আছে? তো এটা হলো ওই রকম একটা ব্যাপার। দ্য উম্যান নো লঙ্গার, আর বেশি দিন নয় বন্দি তাদের পিতামাতার বাড়িতে, কিছুই লাগে না, তাহলে অ্যামিজার লাগবে। তাহলে মহিলা কি একজন না বেশি? বেশি। তাহলে অ্যামিজারের মধ্যে কোনটা লাগবে? অবশ্যই আর, কারণ এম লাগে আই এর বেলা শুধুমাত্র সাবজেক্ট আই থাকলে, ইজ লাগে থার্ড পারসন সিঙ্গুলার বেলা। এটা তো সিঙ্গুলার না, আগেই বলছি মহিলারা বেশি মানুষ, প্লুরাল, তাহলে আর লাগবে। এখন দ্য উম্যান আর, মহিলারা হয় নো লঙ্গার ক্যাপটিভ, আর বেশি বন্দি নয়। ঠিক আছে? আশা করি প্রেজেন্ট টেন্স থেকে যদি কোনো টেক্সট আসে, প্রেজেন্ট টেন্সের কোনো কাহিনী আসে কোনো রাইট ফ্রম ভার্বের টেক্সে, তাহলে 10-এ 10 পাওয়া সম্ভব হবে যদি একটু রিডিং মিলাইতে পারো, সঠিক জায়গায় সঠিক ভার্বটা আনতে পারো, সাবজেক্ট চিনতে পারো। ঠিক আছে? রিডিং মিলিয়ে সঠিক জায়গায় সঠিক ভার্বটা আনতে পারলে, আর এই যে রুলগুলো যদি জানা থাকে, থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস যোগ হয়, বাক্যটা নেগেটিভ করতে হলে ডু নট বা ডাজ নট দিতে হয়, নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম ইজ আর ভবিষ্যৎ আইন যোগ, ওই স্লাইডটা আবার ফলো করবা। এখন আমরা চলে যাব পরবর্তী রুলে। রাইট ফ্রম ভার্বের মেন রুলেই কিন্তু এই দুইটা। প্রেজেন্ট টেন্সের 6টা শর্ত তোমাকে মানতে হবে, পাস্ট টেন্সে এরকম
6টা শর্ত আছে, আমরা দেখি। এই যে রুল 2, এই রুলটা হলো পাস্ট ইনডিফিনিটের জন্য বা পাস্ট টেন্সের জন্য। আগের মতোই আমি লিখছি, দেখো আগের মতো এখানে লেখা আছে, দেখো প্রদত্ত ট্যাক্সের ঘটনা প্রবাহ যদি পাস্ট টেন্সের হয় বা অতীতকালের কোনো ঘটনা হয়, পুরনো কোনো গল্প হয়, অথবা অতীত নির্দেশক কোনো শব্দ থাকে বাক্যের মধ্যে, কি থাকে? once upon a time, তারপর yesterday, লাস্ট নাইট, অন ডে, অনস, এইগুলা যদি থাকে কোনো বাক্যের মধ্যে বা কোনো টেক্সটের মধ্যে যদি পাও এরকম, তাহলে তুমি ধরে নিবা এটা অতীতকালের কাহিনী, অতীত, পুরনো কোনো গল্প, পুরনো কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর পুরনো কোনো গল্প, পুরনো কোনো কাহিনী নিয়ে আলোচনা করে, এইগুলা না থাকলে কিন্তু বোঝা যায়, মানে বাক্য দুই একটা পড়লে সুন্দরভাবে রিডিং অর্থ সহ পড়লে বোঝা যায় এটা তো কাহিনী, অতীত। আর অতীতের কাহিনী যদি বুঝেই যাও যে শূন্যস্থানটা আমাদের প্রশ্নকর্তারা কি করছে, পাস্ট টেন্সের দিছে, তাহলে কি করবা? শর্ত 1, সাধারণত প্রায় সব ভার্বের ভার্ব টু হবে, সব, প্রায় সব, আমি সব বলি নাই, প্রায় সব। আর ভার্ব টু তো চিনোই, একটা উদাহরণ দেখাইলাম, ইট, হ্যাড, ইটেন, কোনটা ভার্ব টু? এইটা এট। গোর যেমন গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান, কোনটা ভার্ব টু? কোনটা? ওয়েন্ট। আশা করি 6 থেকে যারা পড়ে আসছো তারা এইরকম 200-400 ভার্ব যে পড়ো না এমন না, যদি না পড়ে থাকো তোমাকে পড়ে নিতে হবে, কোনো উপায় নাই, 200-400 ভার্ব পড়তে হবে, গো এন্ড গান, ইট অ্যাট ইটেন, ঠিক আছে? তারপরে কাম কেইম কাম। তো যদি পাস্ট টেন্সের কাহিনী বুঝে যাও যে সরকার তোমাদেরকে পাস্ট টেন্স দিছে, অথবা এই ফ্রেজগুলো পাও, once upon a time, yesterday, last night, on day, once upon a time, once, এরকম পাও, তাহলে বুঝে নিবা এটা অতীতের কাহিনী। এবং অতীতের কাহিনী বুঝলেই শূন্যস্থানে যাই কি করবা? ভার্ব টু, ভার্ব টু, ভার্ব টু, ভার্ব পাস্ট ফর্ম আর কি। 2 নম্বর শর্তটা কি? যদি পাস্ট টেন্সের কাহিনী পেয়ে যাও, সব জায়গায় যে ভার্ব টু বসাইতে হবে এমন তো না, সব স্থানে কি ভার্ব টু বসাইতে হবে? হ্যাঁ, এক একটা রুলের আমি প্রেজেন্ট টেন্সের শর্ত দিয়েছিলাম কয়টা? 7টা। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা, এখানে আরো কম আছে। আর পাস্ট টেন্সের কাহিনী আসলে এই 6টা রুল মনে রাখতে পারলেই কমপক্ষে 8-9টা সলভ করা সম্ভব, 8-9 পেয়ে যাবা। আর যারা রিডিং ভালো পারো, অন্যান্য সব রুল পারো, সব কিছুতে ভালো, তাদের 10টাই হয়ে যাবে আশা করি, রিডিং যারা পড়তে পারো অর্থ মিলিয়ে, ঠিক আছে? তো দ্বিতীয় শর্ত হলো বাক্যের অর্থ নেগেটিভ করতে হলে ডিড নট। প্রেজেন্ট টেন্সে কিন্তু এরকম একটা ছিল, কোনো বাক্য অতি নেগেটিভ করতে হয়, মানে অ্যাফার্মেটিভ করলে ভালো লাগে না, না বোধক করলে ভালো লাগে বাক্যটাকে, সেখানে আমরা দিয়েছিলাম ডু নট অথবা ডাজ নট, দুইটা ছিল। সবসময় ডু নট, থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্ট দিতে হইতো কি? ডাজ নট। একটু আগে উদাহরণও করছি আমরা, কিন্তু এটাই কিন্তু অত প্যাচ না, একটা মাত্র। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল না কি, অত কিছু দেখার দরকার নেই। নেগেটিভ করতে হলে, না বোধক করতে হলে একটা, ডিড নট প্লাস ভার্ব অন, ভার্ব টু কিন্তু থাকবে না, ভার্ব অন হয়ে যাবে ডিড নট ব্যবহার করলে, আর ভার্ব টু লাগে না, ঠিক আছে? তো শর্ত 2 কি বুঝতে পারছি? বাক্যের অর্থ যদি নেগেটিভ করতে হয় ডিড নট প্লাস ভার্ব অন, ঠিক আছে? উদাহরণে গেলে আরো ভালো বুঝবো। এবার 3, ভার্ব টু বি, টু বি মানে ওই যে আমি যারা ছিল প্রেজেন্ট টেন্সে, এখানে কি লাগবে? ওয়াজ, আর ছিল অর্থ বুঝাবে, কি বুঝাবে? ছিল, শুধু ছিল, খেয়েছিল, গিয়েছিল, এরকম না, শুধু ছিল বুঝাবে, ঠিক আছে? এই ছিল বুঝাইলে সেই শূন্যস্থানে তুমি ওয়াজ দিবা, সিঙ্গুলার হইলে সাবজেক্ট, আর সাবজেক্ট যদি বেশি হয়, প্লুরাল হয়, তাহলে দিবা ওয়ার। থার্ড পারসন সিঙ্গুলার বোঝার দরকার নাই, সিঙ্গুলার থাকলেই ওয়াজ, প্লুরাল থাকলেই ওয়ার, ইউ এর ক্ষেত্রে ওয়ার, ঠিক আছে? যে শূন্যস্থানে শুধু ছিল বুঝাইবে। এবার শর্ত 4-এ চলে যাই। বাক্যের অর্থ পাস্ট কন্টিনিউয়াস হলে, অর্থাৎ পাস্ট টেন্সের কাহিনী পাইছো, মনে করো পাস্ট টেন্সের কাহিনী পেয়ে গেছো, হ্যাঁ, প্রথম শর্তে লেখা আছে, ঠিক আছে, প্রায় সব ভার্বই পাস্ট ফর্ম হবে, কিন্তু পড়তে পড়তে টেক্সটটা পড়তে পড়তে এমন একটা বাক্য পেয়ে গেলা যেখানে তে ছিল অর্থ আনতে হয়, তে ছিল। যেমন একটা কাহিনী আমি বলি, একটা রাইট ফর্ম ভার্বে হয়তো বা পেয়েছিলাম কখনো, যে একদা এক স্কলার, মানে বিজ্ঞ ব্যক্তি ছিল, হ্যাঁ, বিজ্ঞ ব্যক্তি ছিল,
একদিন সে মনে করো নদী পার হওয়ার চিন্তা করলো, নির্দিষ্ট সময় সে ঘাটে আসলো, ঠিক আছে? তারপর যখন সে নদী পার হয়েছিল, এটা বললে ভাল লাগে না, যখন সে নদী পার হইতেছিল বললে ভাল লাগে, তখন একটা ঝড় উঠলো, মাঝ নদীতে একটা ঝড় উঠলো। এই ক্ষেত্রে, এই কাহিনীর ক্ষেত্রে এখানে কি সে নদী পার হয়েছিল বললে ভাল লাগে? এরকম একটা কাহিনী যদি দেয় তোমাদের, দেখবা যে কোথায় কোথায়ও ছিল, পার হয়েছিল বা কাজটা করেছিল বললে ভাল লাগে না। কি বললে ভাল লাগতেছে? কাজটা করতেছিল। যেমন এই এই কাহিনীর ক্ষেত্রে সে নদী পার হয়েছিল ভাল লাগে, যখন সে নদী পার হইতেছিল মানে কাজটা চলতেছিল পাস্ট টেন্সে। এই এরকম যদি পাওয়া যাও যে বাক্যের অর্থ যদি পাস্ট কন্টিনিউয়াসের মতো হয়, তাহলে তোমাকে কন্টিনিউয়াসই করতে হবে। ওয়াজ ওয়ার দিয়া ভরসা তাই যোগ দিতে হবে। পাস্ট কন্টিনিউয়াস কি ছিল না তোমরা? পাস্ট কন্টিনিউয়াসের বাংলা উচ্চারণ এরকমই থাকে, তে ছিল, আমি খাইতেছিলাম, সে পার হইতেছিল, সে আসতেছিল, তে ছিল থাকে আর কি। তখন তোমাকে ওয়াজ ওয়ার আনতে হবে। আর টেন্স অবশ্যই আশা করি জানো, ওয়াজ অথবা ওয়ার এনে ভার্বের সাথে আইএনজি যোগ দিতে হবে। যেমন আমি খাইতেছিলাম, আই ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্টের পর ওয়াজ অথবা, তাই আইতে তো আর তোমাকে রাইট ফর্ম দিতে বলবো না, আইটা তো দেওয়াই থাকবে, সাবজেক্ট তো দেওয়াই থাকবে, তোমাকে একটু ঠিক করতে হবে। ওয়াজ অথবা আইয়ের পর ওয়াজই লাগবে। তারপর কি বললাম যেন, আমি খাইতেছিলাম, তাহলে আই ওয়াজ ইটিং, EATING। তো কি খাইতেছিলাম, রাইস, যা দাও, এটা অন্য ব্যাপার। তো পাস্ট কন্টিনিউয়াসে যদি কোনো একটা কিছু পেয়ে যাও, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই ওয়াজ ওয়্যার দিতে হবে। পাস্ট কন্টিনিউয়াস কিভাবে বুঝবা? বাক্যটা মিলাইতে গেলে এরকম অর্থ আসবে, তে ছিল, সে এটা করতে ছিল, চলমান বোঝায়, তখন এটা করবা। ওয়াজ কির বেলা? সিঙ্গুলার বেলা। ওয়্যার প্লুরাল বেলা। দেন নাম্বার 6 শর্ত পাস্ট টেন্সের। পাস্ট টেন্সের টেক্সের ক্ষেত্রে 6 নম্বর শর্তটা কি? ভার্ব টু হ্যাভ হলে হ্যাড বলবে। টু হ্যাভ মানে কারো কিছু আছে, তাহলে অতীতকালের কাহিনী বর্ণনা করতে গেলে তুমি এরকম দু একটা লাইন পাইতে পারো না, যে তার কোনো একটা কিছু ছিল, কোন একটা ব্যক্তির কোনো একটা কিছু ছিল। যেমন বাংলাদেশের অনেক প্রবলেম ছিল, বাংলাদেশের অনেক প্রবলেম, বাংলাদেশ হ্যাভ বলবা, হ্যাভ এ প্রবলেম, একটা সমস্যা তো আছে হয়ে যাবে। কিন্তু অতীতের কাহিনী হইলে কি বলতে হয়? বাংলাদেশের সমস্যা ছিল। এরকম ভাবে কারো কোনো একটা কিছু ছিল, কারো কোনো একটা বস্তু বা জিনিস ছিল, এরকম বুঝাইলে তোমাকে দিতে হবে হ্যাঁ। এবার বলো, আমার একটা কলম ছিল, কি হবে? আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল। যদি হয় আমার একটা কলম ছিল না, তাই একটু আগে নেগেটিভের রুল তো দেখাইলাম, এই কয় নাম্বার দেখাইলাম। পাস্ট টেন্সে নেগেটিভ কেমনে করতে হয়? ডিড নট দিয়ে তোমাকে এখানে ডিড নট ঢুকাইতে হবে। আই ডিড নট প্লাস ভার্ব অন দিতে হয়, তার মানে হ্যাড না বইসা হেডের ভার্ব অন কি? হ্যাভ এ পেন। ঠিক আছে, তাই সার কথা হলো, যদি আমি এরকম কোনো বাক্য পাই যেখানে কারো কিছু ছিল এরকম বুঝায়, অর্থগতভাবে, তখন তুমি হ্যাড ভার্বটাকে আনবা। আর যদি নেগেটিভ করতে হয়, হ্যাডটার প্রেজেন্ট ফর্ম আনবা। আর নেগেটিভ করার রুল কি? ডিড নট আনতে হয়। প্রেজেন্ট টেন্সে ডু নট, ডাজ নট আনতে হয়। পাস্ট টেন্সে ডিড নট আনতে হয়, ভার্ব ওয়ান। তা আই হ্যাড এ পেন হয়ে যাবে কি? আই ডিড নট হ্যাভ এ পেন। হ্যাড আর থাকবে না, ডিড নট ব্যবহার করলে হ্যাভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। শর্ত 6, যদি পাস্ট টেন্সের টেক্সট পাও, 6 নম্বর শর্ত হলো ইফ, যদি পাও, মাঝে মাঝে পাইতে পারো, ইফের সাথে প্রেজেন্ট টেন্স। ইফের প্রথম বাক্যটা প্রেজেন্ট টেন্স, পরের বাক্য কি হবে? প্রেজেন্ট টেন্স না, পাস্ট টেন্স, সরি। ইফের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, পরের অংশের ভার্বটা উটকুট প্লাস ভার্ব অন করতে হবে। আবার এটা এইভাবে নিতে পারি, যদি একটা শূন্যস্থানে দেখো পরের বাক্যে উটকুট প্লাস ভার্ব অন আছে, আগের বাক্যে শূন্যস্থান আছে, তো তুমি কি করবা? পাস্ট টেন্স করবা, মানে ভার্ব টু করবা। যেইভাবে নাও রুলটা, দুইভাবে নিতে পারো। দুইভাবে কয়ভাবে? ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স যদি পাও, তো পরেরটা হবে উটকুট প্লাস ভার্ব অন, উটকুট প্লাস ভার্ব অন। আর এটা প্রেজেন্ট টেন্স হলে এখানে উইল, শ্যাল আর উইল হয়। এখানে প্রেজেন্ট টেন্স থাকলে শ্যাল উইল ভার্ব অন, আর এখানে পাস্ট টেন্স থাকলে উটকুট ভার্ব অন। ঠিক আছে, তো এখানে একটা শর্ত লিখছি, দেখো। বিদ্রোহ প্রদত্ত টেক্সটিতে ইনভার্টেড কমা এর মাঝে ডাইরেক্ট নারেশন থাকলে, মাঝে মাঝে থাকতে পারে ডাইরেক্ট নারেশন যদি পাও পাস্ট টেন্সের মধ্যে, তো এই ডাইরেক্ট নারেশনের কমার মধ্যে কথা পাস্ট টেন্স না হইতে পারে, এটা প্রেজেন্ট বা ফিউচার হইতে পারে, এটা মাঝে মাঝে পাইতে পারো। লিখে দিলাম, মনে রাখো, কাজে লাগতে পারে। পাস্ট টেন্সের কাহিনী, সব ভার্বের পাস্ট ফর্ম হওয়ার কথা, কিন্তু ন্যারেশন আছে,
ইনভার্টেড কমা দেওয়া আছে, ওই ন্যারেশনের মধ্যের কথা, ইনভার্টেড কমার মধ্যের কথাটা প্রেজেন্ট টেন্স না, পাস্ট টেন্স না হয়ে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হইতে পারে। এবার আমরা যেহেতু পাস্ট টেন্সের শর্তগুলো বুঝলাম, পাস্ট টেন্সের রুলগুলো বুঝলাম, আমরা পাস্ট টেন্সেরই কি করব, উদাহরণ করব। আর রুলগুলা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। পাস্ট টেন্সের কোনো কাহিনী আসলে এই কটা রুলের মধ্যেই করতে পারবা, আর প্রেজেন্ট টেন্সের কোনো কাহিনী আসলে মোটামুটি এই কটা রুলের মধ্যে, এই কটা শর্তের মধ্যেই পাস্ট টেন্সের 10টা ট্যাক্সেই পূরণ করতে পারবা, প্রায় 95% শিওর দিলাম। আর পাস্ট টেন্সের আসলে এই কটা শর্তের মধ্যেই পাস্ট টেন্সের ট্যাক্সটাকে পূরণ করতে পারবা। আমরা দেখি দুই একটা উদাহরণ করবো এখন। ওকে, দেখো আগের মতোই সাজাইছি আমি। এবার প্রথম বক্সে দিচ্ছি ওয়েট, চিট দিচ্ছি দ্বিতীয় বক্সে, চিট অত প্রতারণা করা, ওয়েট অথবা করা সবাই জানো, সেল মানি বিক্রি করা এটাও জানো, অ্যারাইভ মানি পৌঁছানো এটাও জানো, বাই মানি ক্রয় করা এটাও জানো। তো খেয়াল করো প্রথম বাক্যটা কি আছে, ইয়েস্টারডে গতকাল, ইয়েস্টারডে গতকাল, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমরা বুঝে গেছি যে এই বাক্যটা পাস্ট টেন্স না হয়ে যায় না, কারণ কথা ছিল যে ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট, অনস, অনস আপন এ টাইম থাকলে বাক্যটা অবশ্যই কি হবে, পাস্ট টেন্সের ট্যাক্স হবে। তো এই বাক্যটা যে পাস্ট টেন্স কোনো দ্বিধা আছে, প্রথমে ইয়েস্টারডে আছে গতকাল, তার মানে এখানে ভার্ব টু হবে, এই তো কথা। পাস্ট টেন্স বুঝে গেছো, তো ভার্ব টু হবে, এটা 80% ক্ষেত্রে ভার্ব টু হবে। আর বাদ বাকি 20%-এর জন্য হলো আমি রাখছি তোমার গিয়া এই পরের শর্তগুলা। হ্যাঁ, এই পরে যে শর্তগুলা, নেগেটিভ হলে ডিড নট প্লাস ভার্ব অন করতে হবে, হ্যাঁ, টু বি ভার্ব মানে ছিল বুঝাইলে ওয়াজ এর লাগবে, হ্যাঁ, তারপরে বাক্যের অর্থ পাস্ট কন্টিনিউয়াস হলে তে ছিল বুঝাইলে কি লাগবে, ওয়াজ এর ভার্বের সাথে আইন যোগ। পাস্ট কন্টিনিউয়াস যদি বুঝায় কোনো একটা অর্থ তে ছিল বুঝায়, আর কিছু ছিল বুঝাইলে হেড লাগবে, এটা হলো পরেরগুলোর জন্য। কিন্তু এই 1 নম্বর শর্ত যেটা আছে, সাধারণত প্রায় সব ভার্বের পাস্ট ফর্ম হয়, এটার মাধ্যমে বেশিরভাগ পূরণ হয়ে যাবে। দেখি এটা হয় কিনা। ইয়েস্টারডে গতকাল, উই ভার্ব টু হবে এটা জানা গেছে, এট দ্য রেলওয়ে স্টেশন, আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে, আর্লি ইন দ্য মর্নিং মানে কি খুব সকালে, এট দ্য রেলওয়ে স্টেশন মানে কি রেল স্টেশনে। তা রেল স্টেশনে আমরা কি করলাম, ভার্ব টু হবে, ঠিক আছে বুঝতে পারলাম আমরা এখানে ভার্ব টু হবে, ইয়েস্টারডে আছে, কিন্তু তোমাকে এই অর্থটা বুঝি তো এখান থেকে একটা ভার্ব আনতে হবে। দুইটা কাজ করতে হয় তোমাকে রাইট ফর্ম ভার্ব পূরণ করার জন্য, এক সঠিক জায়গায় সঠিক ভার্বটা আনা, এবং ওই ভার্বটা টেন্স বুঝে পরিস্থিতি বুঝে ভার্বটা ঠিকভাবে বসানো, এই দুইটা কাজ। তা আমি আগেই বুঝে গেছি যে ভার্ব টু হবে, এটা বুঝে গেছি আগে, কিন্তু কোনটা হবে তা জানি না। তা আনতে হবে, আমরা রেল স্টেশনে খুব সকালে কি করলাম, খুব সকালে অপেক্ষা করেছিলাম, খুব সকালে পৌঁছাইলাম, এটাই তো ভালো লাগে, পৌঁছাইছিলাম, এটাই ভালো, পৌঁছাইছিলাম, পৌঁছানো কি অ্যারাইভ, ARRIVE, এই যে পাস্ট ফর্ম হলো এটা এডি, হ্যাঁ, গোর বা পাস্ট ফর্ম ওয়েন্ট, ইটের পাস্ট ফর্ম অ্যাট, ঠিক আছে, বেশিরভাগ ভার্বের পাস্ট ফর্ম কিন্তু ইডি যোগ দিলে হয়ে যায়, ঠিক আছে। অ্যারাইভড, তো গতকাল আমরা অ্যারাইভড পৌঁছেছিলাম এট দ্য রেলওয়ে স্টেশন আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ড্যাশ ফর দ্য ট্রেন, ড্যাশ ফর দ্য ট্রেন, ট্রেনের জন্য আরও একটা কি কাজ দিন করছি আমরা, কিন্তু করছি কার জন্য, ফর দ্য ট্রেন, ট্রেনের জন্য কি করছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। দেখছো কি হবে, এসে পরে ওয়াইট হবে এখানে, অপেক্ষা করেছিলাম মিলিতে পারো, করতেছিলাম এটাও মিলিতে পারো। যদি দেখো কাহিনী অনুসারে তোমার ভালো লাগে যে করতেছিলাম, অপেক্ষা করতেছিলাম ভালো লাগে, তাহলে যে একটা রুল বর্ণনা করলাম যে তেছিলাম বুঝাইলে ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি যোগ, মনে আছে 3 নম্বর শর্তটা নাকি যেন। তো যদি তেছিলাম ভালো লাগে তোমার কাছে যে আমরা ট্রেনের জন্য পেশেন্টলি অপেক্ষা করতেছিলাম, তাহলে তুমি দিবা ওয়াজ, আমরা তো না, তো ওয়াজ না ওয়ার হবে, সাবজেক্ট বেশি এই জন্য ওয়াজ না হয় ওয়ার, ওয়েটিং, WAITING, ওয়েটিং। আর যদি কেউ মনে করো যে কেন পাস কন্টিনিউয়াস করে যাবো, ভালোই তো লাগে পাস ইনিমিট বললে, গতকাল আমরা পৌঁছেছিলাম রেলওয়ে স্টেশনে সকালে এবং অপেক্ষা করেছিলাম ট্রেনের জন্য, হ্যাঁ এটাই তো ভালো লাগে, অপেক্ষা করেছিলাম, অপেক্ষা করতেছিলাম এর চেয়ে
করেছিলাম, যদি ভালো লাগে তাহলে ওয়েটেড, WAITED, বাস এটাও করতে পারো। কিন্তু পাস্ট কন্টিনিউয়াস লাগতে পারে, কোথায় কোথায় পাস্ট কন্টিনিউয়াস না করলে ভালোই লাগবে না, তখন করতেই হবে। দেন 2 নং উদাহরণে চলে যাই। আবার পর অনস, প্রথমে কি আছে? অনস। অনস মানে কি? একদা, কোনো এক সময়, আগে আর কি, অর্থাৎ পুরান কোনো সময়কে নির্দেশ করে অনস। অনস এ ডিসঅনেস্ট মার্চেন্ট, মার্চেন্ট মানে হলো ব্যবসায়ী। একদা একটা ডিসঅনেস্ট মার্চেন্ট মানে কি? অসৎ ব্যবসায়ী। ড্যাশ এ পুর ভিলেজার, ড্যাশ এ পুর ভিলেজার, একজন গরিব ভিলেজার মানে গ্রামবাসী। গ্রামবাসীকে কি করলো? ব্যবসায়ী গ্রামবাসীকে কি করলো? হোয়াইল হি ড্যাশ সাম গুডস, যখন সে কোনো গুডস মানে পণ্য, পণ্য কি করলো? ফ্রম দ্য মার্কেট, মার্কেট থেকে। দেখো তো উপরে কি ভার্ব আছে, উপরে কি কি ভার্ব আছে এটা একটু খেয়াল করো আগে। একদা একজন ডিসঅনেস্ট মার্চেন্ট, একজন অসৎ ব্যবসায়ী, একজন গরিব গরিব একজন গ্রামবাসীকে কি করতে পারে? গ্রামবাসীকে কিনেছিল। হ্যাঁ, একেবারে ভালো লাগে না। একজন গ্রামবাসীকে বিক্রি করেছিল, মিলে না। গ্রামবাসীকে প্রতারণা করেছিল, হ্যাঁ এটা ভাল লাগে। একদা একজন, যেহেতু অসৎ ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী যেহেতু, তাহলে তো প্রতারণা করতে পারে, চিট, তো চিট করেছিল, CHEAT। এই সঠিক জায়গায় সঠিক ভার্ব আনলাম যেখানে চিটটাই লাগে। কিন্তু আমাদের রুল অনুসারে, যেই রুল আমাদের দেওয়া আছে যে অনস, অনস মানে টাইম থাকলে পাস্ট টেন্সের কাহিনী হয়, অতীত অতীত হয় পুরান, সেই জন্য ভার্ব টু হবে, কি দিতে হবে? চিটেড। ঠিক আছে, চিটেড। আর যদি কোথাও নেগেটিভ লাগে ডিড নট দিতে হবে। এখানে সব উদাহরণ দেই নেই, মাত্র সাধারণ যে উদাহরণগুলো আসে ওইগুলাই দিছি। আর এখানে তো আরেকটা বুঝাইলাম, পাস্ট কন্টিনিউয়াস মাঝে মাঝে হইতে পারে। হ্যাঁ, বাড়তি প্যাসিভের রুল আছে, প্যাসিভের রুল প্রচুর আছে। প্যাসিভের রুলটা হয়তো বা এই এপিসোডে বা এই ভিডিওতে আলোচনা করা যাবে না, আমরা আরেকটা এপিসোডে আলোচনা করব। তোমাদের লেগে থাকতে হবে ধারাবাহিকভাবে 2টা বা 3টা 4টা ক্লাস যা দেই, সবগুলো ক্লাসে লেগে থাকলে রাইট ফ্রম ভার্ব কিন্তু একদিনের জিনিস না। একদিন এক ক্লাসে 15 মিনিটে কেউ যদি তোমাকে রাইট ফ্রম ভার্ব শিখায় বা শিখাই ফেলায়, হামতুম করে আসে আজকে তোমাদের রাইট ফ্রম ভার্ব শিখাই ফেলবো, এটা সেটা, এটা খুবই মিথ্যা কথা। তোমরা বুঝো আর না বুঝো, ঠিক আছে, ধারাবাহিকভাবে কিছু ক্লাস করতে হবে এবং প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এভাবে আস্তে আস্তে শিখতে হয়। এবং আমরা ওই আলোকেই ক্লাস শুরু করছি, কোনো কোনো হাইব্রিড ক্লাস না এগুলা। হাইব্রিড তো অবশ্যই বুঝো, হাইব্রিড জিনিসটা কি, খুব আলোচিত ব্যাপার সারা বাংলাদেশে। হাইব্রিড মানে হলো ধুমধাম করে কোনো দলে কেউ যোগ দিয়া, ঠিক আছে, সুবিধা অর্জন করে উধাও, পরবর্তীতে বিপদে পড়লে উধাও। কিন্তু এটা কিন্তু হাইব্রিড ক্লাস না, ন্যাচারাল প্রাকৃতিক, যেটা দরকার ছাত্ররা শুরু থেকে যেভাবে শিখে স্কুলে কলেজে, কোনো একটা ভালো ছাত্র যেভাবে হয়, ওই প্রক্রিয়ার ক্লাস এটা। ঠিক আছে, ওই হামকে তুমকের সাথে এটার সাথে তুলনা দিতে যাইও না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে এই 2 রুল আলোচনা করব। পরের ক্লাসে হলো আমরা আলোচনা করব প্যাসিভের আরো কিছু ব্যতিক্রম রুল আছে। প্রেজেন্ট টেন্সের একটা রুল গেল 6 শর্ত হলো, 7 শর্ত। পাস্ট টেন্সের একটা রুল গেল 6টা শর্ত যুক্ত। ঠিক আছে, পরবর্তীতে প্যাসিভ মোডাল ভার্বের রুল আছে, এইগুলা ক্লাসগুলা কিন্তু করবে। তো এখানে আমরা কি আনলাম? চিটেড না? অনস এ ডিসঅনেস্ট মার্চেন্ট চিটেড, চিটেড করেছিল পুর ভিলেজার, গরিব ভিলেজারকে চিটেড করেছিল, মানে কি করেছিল? বলো না কেন? চিটেড মানে হলো প্রতারণা করেছিল। প্রতারণা করেছিল হোয়াইল, যখন, হোয়াইল যখন, হি যখন সে ড্যাশ সাম গুডস, কিছু পণ্য যখন সে বিক্রি করেছিল না করতেছিল। এবার কিন্তু করতেছিল বলে ভালো লাগে, তুমি বিশ্বাস করো আর না করো, দেখো যদি বলো একজন অসৎ ব্যবসায়ী একজন গরিব মানুষকে, ভিলেজারকে প্রতারণা করেছিল যখন সে কিছু পণ্য বিক্রি করেছিল না বিক্রি করতেছিল, কোনটা ভালো লাগে? যখন কোনো পণ্য, এই যে সাম গুডস মানে পণ্য, সাম গুডস কিছু পণ্য বিক্রি করতেছিল ভালো লাগে। তে ছিল এইরকম অর্থ মিলিলে কিন্তু এখানে ভালো লাগতেছে। যখন প্রতারণা বিক্রি করতেছিল, তো তেছিলের জন্য কি শর্ত দিলাম একটা? চলো দেখে আসি আরেকবার, সমস্যাই কাছাকাছি তো আছে। এই তো দেখো, এই যে বাক্যের অর্থ পাস্ট কন্টিনিউয়াস হলে তেছিল বুঝাইলে ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি যোগ, ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি যোগ লাগবে নাকি? তাহলে এখানে আমার কি দিতে হবে?
ওয়াজ ওয়ার, হি কয়জন মানুষ? একজন না? একজন অবশ্যই ওয়াজ হবে। সিঙ্গুলার বেলা ওয়াজ, বেশি মানুষ হইলে, বেশি জিনিস হইলে ওয়ার। ঠিক আছে, এই যেখানে ওয়ার দিছিলাম, এখানে উই আসলো পাশকনিয়াস যখন করছিলাম, পাশকনিয়াস রাখি নাই, পাশে লিমিটে রাখছি এটা। ওয়াজ সেলিং, এবার অর্থটা সুন্দর লাগছে, যে যখন সে ওয়াজ সেলিং বিক্রি করতেছিল কিছু পণ্য ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে। এই হলো পাস ইনডিফিনিট আর পাস প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস ইনডিফিনিটের দুইটা রুলের বিস্তারিত। এই দুইটা ক্লাস করার পর তোমরা বারবার প্র্যাকটিস করবে, এবং এই দুই রুলের যেই শর্তগুলো গেছে, প্রায় 12টা শর্ত, এই 12টা শর্ত তোমরা নোট করবে। এই নোট করলে রাইট ফ্রম ভার্বের 80% শেখা হয়ে যায় এই দুই রুলের মাধ্যমে। রাইট ফ্রম ভার্ব শেখার জন্য 80% এই দুই রুলেই শেষ হয়ে যায়, বাকিগুলা আমরা পরবর্তী ক্লাসে করব। ঠিক আছে, ধন্যবাদ, লেগে থাকো। আশা করি তোমার রাইট ফ্রম ভার্ব তোমার শেখা হবেই, তুমি যত দুর্বল ছাত্র হও না কেন। ধন্যবাদ।